সাম্যাবস্থা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, ওটা কোন জায়গায় বলা আছে তার উপরে ডিপেন্ড করে। ওকে, 191 পৃষ্ঠা সাম্যাবস্থা কোন জায়গায় আছে? এই যে সাম্যাবস্থা থেকে নাকি? আচ্ছা, সাম্যাবস্থান বলতে আসলে বোঝায়, দেখো, আহ, তোমাকে যদি আমি বলি যে আমার পকেটে এখন 10 টাকা আছে, তাহলে আমি বর্তমানে আছি +10-এ। ধরো, এই এই যদি আমি জিরো যদি ধরি, এই যদি আমি জিরো ধরি, তাহলে আমি আছি বর্তমানে এই জায়গায় +10-এ। আর অন্য একজন লোক যদি এসে বলে যে আমি এখন 5 টাকা দেনায় আছি, মানে আমার কাছে অন্য একটা লোক 5 টাকা পাবে, তাহলে তার অবস্থান কোন জায়গায়? এই জায়গায় -5-এ। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? তো এটা হইছে এটা হইছে যে কোনো একদিকে, এটা হইছে যে কোনো একদিকে, কিন্তু মাঝামাঝি বরাবর যেটা, এইটাকে বলা হয় সাম্যাবস্থা। এটাকে বলা হয় সাম্যাবস্থা। যেমন, তুমি যদি একটা সরল দোলক নিয়ে তুমি যদি একটু কথাবার্তা বলো, একটা সরল দোলক যখন দোলে, একটা সরল দোলক যখন দোলে, তখন এই মাঝের অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় তুমি যদি রেখে দাও, তাহলে সে কি নড়াচড়া করবে? তুমি একটা, এই সাম্যাবস্থায় তুমি যদি তার রেখে দাও, সে কি নড়াচড়া করবে নাকি করবে না? করবে না। কিন্তু তাকে যদি এই জায়গায় ছেড়ে দাও, ছেড়ে দিলে কিন্তু সে যাইতে থাকবে, অথবা এই জায়গায় ছেড়ে দিলে সে যাইতে থাকবে। কিন্তু তাকে ধীরে সুস্থে ধরে যদি এই জায়গায় রেখে দাও, তাহলে সে নড়াচড়া করবে না। তাহলে সাম্যাবস্থা হইছে এমন একটা জায়গা যেখানে তার পিছুটানো নাই, আবার এক্সট্রা টাকাও নাই। ধরো আমার মাসে 5,000 টাকা খরচ লাগে, আমি ঠিক 5,000 টাকাই নিয়ে আসি বাসা থেকে। তার মানে আমার পকেটে মাস শেষে 1 টাকা এক্সট্রাও থাকে না, আমার কাছে কেউ 1 টাকা পাইবেও না। মানে সমান সমান। সাম্যাবস্থা বলতে ওই জায়গাটাকে বোঝায়। বুঝছি? ওকে, আমরা দশা নিয়ে কথা বলবো। তুমি তো ওটা দশা নিয়ে আছে তো, যে সাম্যাবস্থা থেকে কোনো একটু দূরত্ব থাকবে, সেটা হচ্ছে দশা। আমরা দশা নিয়ে একটু পরে কথা বলবো। তাহলে আমাদের তরঙ্গ নিয়ে কারো কোনো সমস্যা নেই। তরঙ্গ কথার মানে হচ্ছে ঢেউ। ফলে বুঝিনি কোন জায়গাটায় আছে গ্র্যাভিটি ওয়েভ? 192। আচ্ছা, আচ্ছা, আমি বলি। আচ্ছা, দেখো, আমরা এটি হচ্ছে আমাদের তরঙ্গ। আমি এই গ্র্যাভিটি ওয়েভটা একটু পরে আমি হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি, 1 মিনিট 2 মিনিট পরে, হ্যাঁ, বা 5 মিনিট পরে, একটু বুঝেই নি। আচ্ছা, আমরা জানি তরঙ্গ কথার মানে হচ্ছে ঢেউ। আচ্ছা, গ্র্যাভিটি ওয়েভ ছাড়া, গ্র্যাভিটি ওয়েভটা আসবে আমাদের পড়াশোনার মধ্যে একটু পরেই। আচ্ছা, এর বাইরে আমাদের আর কারো কোনো সমস্যা আছে কোনটা নিয়ে? আচ্ছা, এটা 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 একটু উপরের ক্লাসে পড়াশোনা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যদি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স যখন যদি পড়ো ভার্সিটি লেভেলে, এটা হচ্ছে খুবই খুবই একটা টাফ ব্যাপার স্যাপার। ওইদিকে আমরা আপাতত না যাই, ঠিক আছে? আচ্ছা, কারণ কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা বড় শাখা এবং সবচেয়ে বিদঘুটে একটা শাখা। ওকে, যাই হোক, ওর বাইরে আর কোনো সমস্যা আছে কারো? ওকে, তাহলে আমরা জানি তরঙ্গ হচ্ছে ঢেউ, এবং তরঙ্গের কি হয়? তরঙ্গের এই জায়গার কণাটা এই জায়গায় গিয়ে অন্য একটা কণার হাতে শক্তিটা ট্রান্সফার করে দিয়ে সে আবার জায়গার কণা জায়গায় ফেরত আসে। এই কণাটা আবার করে কি, সেই শক্তিকে নিয়ে এখানে আর একটা কণার হাতে পৌঁছে দিয়ে সে আবার জায়গার কণা জায়গায় চলে আসে। এ আবার গিয়া, ফলে কণাগুলোর স্থানান্তর করে না, কিন্তু শক্তি ধীরে 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 সামনের দিকে চলে যায়। যেমন, তুমি যদি একটা দড়ি ধরে তুমি যদি এরকম করে যদি ঝুলো, তাহলে দড়িটা কি এরকম একটা ওয়েভ ফর্ম তৈরি করে না? দেখছি আমরা। দেখছো কখনো এটা? একটা দড়িকে ধরে তুমি যদি এরকম করে যদি টানো বা ঝুলাও, তাহলে কি হবে? এখানে একটা এরকম দড়িটা কি একটা ওয়েভ ফর্ম তৈরি করবে না?
আচ্ছা, এই যে ওয়েভ ফর্মটা, তখন আসলে আমরা দেখতে পাই ওয়েভটা কিন্তু দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ওয়েভটা কিন্তু ছড়াই যায়, কিন্তু দড়ির কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন করে না, কণাগুলো কণার জায়গায় থাকে, কিন্তু ওয়েভটা কিন্তু ঢেউটা কিন্তু ধীরে 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 সামনের দিকে চলে যায়। ফলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ। এখন আমরা তরঙ্গকে আমরা কয়েকটা ভাবে লাস্ট ডেতে ভাগ করছিলাম। তরঙ্গকে আমরা দুইটা জিনিসের ভিত্তিতে ভাগ করছিলাম। একটা হচ্ছে কিসের উপরে? নির্ভরশীলতার উপর ভিত্তি করে। আর একটা করছিলাম কিসের ভিত্তিতে? সেকেন্ডটা ছিল কিসের ভিত্তিতে? দিকের অথবা চলনের, তুমি দুইটাই লিখতে পারো, দিকের অথবা চলনের ভিত্তিতে। এটাকে ভাগ করা হয়েছে এই নির্ভরশীলতার ভিত্তিতে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। একটা হয়েছে যান্ত্রিক তরঙ্গ, আর একটা হয়েছে তড়িৎ চুম্বক তরঙ্গ। এই বিষয়ে আমাদের বইয়ে খুব কম কথা বলা আছে, এজন্য এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা। আর এই দিকে বা চলনের ভিত্তিতে দুই দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এর আর একটা নাম বলছিলাম কি, লম্বিক। আর এখানে হচ্ছে অনুপ্রস্থ বা হচ্ছে আর তরঙ্গ। ওকে, এখন দেখো, এই যে তরঙ্গটা আমরা এখন ধীরে ধীরে আসি নির্ভরশীলতার ভিত্তিতে। এটা একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে, এখন আমরা একটু যান্ত্রিক তরঙ্গের একটু আমরা সংজ্ঞায় চলে আসি। যান্ত্রিক তরঙ্গ, আচ্ছা, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন শব্দ তরঙ্গ, পানিতে সৃষ্ট তরঙ্গ, অথবা হচ্ছে সুতায় সৃষ্ট তরঙ্গ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক তরঙ্গ। আমি বুঝাবো এখনই, একটু পরে আমরা একটু লিখে নেই তারপরে। যান্ত্রিক তরঙ্গ, এরপর হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে তড়িৎ চুম্বক তরঙ্গ বলে। তো তড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে মাধ্যমের দরকার হয় না, যেমন হচ্ছে যেমন আলো। আচ্ছা, আমরা এই পর্যন্ত লেখা হইলে আমাকে একটু বইলো, তারপর হচ্ছে আমি দেখবো না সেটা, মানে এটাকে বুঝাবো না। তাহলে দেখো, এখন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তুমি কখনো সাঁকো পার হইছো গ্রামে? আচ্ছা, সাঁকোটা থাকে হয় বাঁশ দিয়ে তৈরি অথবা কোনো গাছ দিয়ে তৈরি সাঁকো, তাই তো? আচ্ছা, সাঁকোটা সাধারণত কি রকমের থাকে? এরকমের একটা, ধরো এই হচ্ছে একটা নদী বা একটা খাল, এই খালের এই পার থেকে এই পারে যাওয়ার জন্য এর উপর দিয়ে একটা সাঁকো থাকে। এই সাঁকোটা পাড়াই আমরা এই পার থেকে ওই পারে যাই। এখন অনেক সময় সাঁকোর পাশে ধরনী দেওয়া থাকে। এটা কি দেখছি না আমরা, সাঁকোর পাশে কি ধরনী দেওয়া থাকে না, যা ধরে ধরে আমরা যাই? আচ্ছা, এখন দেখো, আমি ছোটবেলায় আমার ফুপুর বাসায় যাওয়ার সময় এই ধরনী না ধরিয়া বেশি ভাব দেখাইতে দিয়ে চাপ থেকে পড়ে গেছিলাম, মানে এই সাঁকো থেকে নিচে পড়ে গেছিলাম, বুঝছো? মানে হচ্ছে এই এই এবার ধরিয়ে যাওয়া লাগে এই বলে যে হাঁটা শুরু করছি, কতক্ষণ যে পুকুরের নিচে পড়ে গেছি। এই যাই হোক, ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা ব্যাপার হচ্ছে, ধরো আমি এই সাঁকো যখন পার হব,
তখন যদি আমি পাশের ধরনী ধরি, তাহলে কি আমি মাধ্যমের হেল্প নিলাম নাকি নিলাম না? মাধ্যমের হেল্প নিলাম। আর আমি যদি সাঁকোটা পার হওয়ার সময় আমি যদি ধরনী না ধরে, আমি যদি ধরনী না ধরে ওই যে সার্কাসের লোকজনরা যেরকম নিজের ব্যালেন্স রেখে তারের উপর দিয়ে হাঁটে, আমি যদি ওই রকম করে টোটাল পাশের কোনো ধরনী না ধরে, এই পাশে তো আমার ধরনী থাকে, যে ধরনী ধরে ধরে আমি সামনের দিকে যাই, আমি যদি কোন রকম যদি ধরনী না ধরে আমি যদি মোটামুটি ব্যালেন্স করে তারপরে যদি যাইতে পারি পুলসিরাত পারের মতো, তাইলে হচ্ছে আমি বলতে পারি যে মাধ্যমের কোনো হেল্প নেই নেই। আমি কিন্তু মাধ্যমের মধ্য দিয়েই গেছি, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের কোনো মাধ্যমের হেল্প নেই। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে পানিতে তুমি যদি একটা ঢিল মারো, পানিতে তুমি যদি একটা ঢিল ছোড়ো, তাহলে কি পানি থেকে ঢেউয়ের সৃষ্টি হয় না? আমরা জানি ঢেউ মানেই একটা তরঙ্গ। ফলে ওই তরঙ্গটা চলার জন্য পানিকে ব্যবহার করছে নাকি করে নাই? পানিকে ব্যবহার করেই তো ঢেউটা পারে চলে যায়। তুমি একটা সাগরের কথা চিন্তা করো, সেই সাগরে ঢেউটা কি হয়? পানির মাধ্যমে মাধ্যমে ছড়াইয়ে এসে তীরে এসে আশ্রয় পড়ে। তাহলে এটা কি পানি মাধ্যমের হেল্প নিয়ে তারপরে ঢেউটা ঠিক সাগরের মাঝখান থেকে কিনারে চলে আসছে না? পানি মাধ্যমের হেল্প নিয়ে, বুঝছো? তাহলে এইখানে কি পানি মাধ্যমের হেল্প সে নিছে, ফলে এই তরঙ্গটা হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। মাধ্যমের হেল্প নিলে সেটা যান্ত্রিক তরঙ্গ। সুতায় সৃষ্ট তরঙ্গ, তুমি একটা সুতো ধরে যদি এরকম করে নাড়া দাও, তাহলে সুতার মাধ্যমে কিন্তু সেই তরঙ্গটা ছড়াইয়ে পড়ে। সুতোর পাশে কিন্তু সেই তরঙ্গ থাকে না, সুতোর ভিতরেই সেই তরঙ্গটা থাকে। ফলে সুতোর তরঙ্গটা ফলে সুতোর তরঙ্গটা কি হয়েছে? সুতোর হেল্প নিয়ে তারপরে সামনের দিকে চলে যায়। ফলে এটা হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গের ব্যাপারটা নিয়ে আমরা খেয়াল করে দেখি। শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গের ব্যাপারটা হচ্ছে, শব্দ তরঙ্গ আমরা জানি বায়ু মাধ্যম ছাড়া চলতে পারে না। আচ্ছা, চাঁদে তুমি যদি কথা বলো তাহলে কি শুনতে পাবে? এটাকে জানো তুমি? চাঁদে কথা বললে কি শুনতে পাওয়া যাবে? আচ্ছা, আরো সহজ ভাবে আমি বলি। আচ্ছা, আমরা সবাই মাইক্রোবাসে চড়ছি না মোটামুটি ভাবে? আচ্ছা, মাইক্রোবাসে চড়ার পরে আমরা মাইক্রোবাসের মানে সব কয়টা জানালা যদি বন্ধ করে দিই, তারপর মাইক্রোবাসের ভেতরে বসে কথা বললে বাইরে কিছু শোনায় না? শোনায় না? শোনায় না। একটা মাইক্রোবাসের ভেতরে তুমি যদি সব কয়টা জানালা যদি মাইক্রোবাসের বন্ধ করে দাও, তারপরে তুমি যদি কথা বলো, মাইক্রোবাস মানে এমনিতে বাস না, কিন্তু মাইক্রো বলি আমরা যেটাকে। হ্যাঁ, তো মাইক্রোর ভেতরে তুমি যদি ঢুকে যদি সকল, শোনায় না? কে বলছে শোনায়? শোনায় না। আচ্ছা, মাইক্রোর ভেতরে ঢুকে তুমি সব কয়টা জানালা বন্ধ করে দেবা, সব কয়টা, টোটাল তুমি মাইক্রোবাসের ভেতরে বদ্ধ হয়ে যাবা। তখন দেখবা বাইরের কথাও তুমি শুনতে পাচ্ছ না, তোমার কথাও বাইরে শুনতে পাচ্ছ না। মানে আমি বুঝতে পারতেছি, শব্দ তরঙ্গ যেহেতু এই পুরো মাইক্রোবাসটাকে যখন তুমি হচ্ছে জানালা দরজা সব যখন তুমি বন্ধ করে দিচ্ছ মাইক্রোবাসের, তখন মাইক্রোবাসের ভেতরের বায়ু বাইরে যাইতে পারতেছে না, আবার বাইরের বায়ু ভেতরেও চলে আসতে পারতেছে না। তখন ব্যাপারটা কি করতেছে, আমি যখন কথা বলি এই মাইক্রোবাসের ভেতরে বসে যখন আমি কথা বলি, সেই তরঙ্গটা বায়ুর মধ্য দিয়ে যাইয়া এইখানে যে চাষ থাকে বা কাজ থাকে সেখানে ধাক্কা খেয়ে আর এই পারে চলে যেতে পারে না। এই পারে চলে যেতে পারে না বিদায় এ আর সেই শব্দটাকে শুনতে পায় না। তাহলে আমি এই বিষয় থেকে একটা বিষয় পুরোপুরি কনফার্ম হইলাম যে শব্দটা চলার জন্য বায়ু মাধ্যমকে ব্যবহার করে। যদি বায়ু মাধ্যমকে ব্যবহার না করত, যদি বায়ু মাধ্যমকে ব্যবহার না করত, কোনো মাধ্যমের যদি দরকার না হইতো, তাইলে কিন্তু এই ভেতরের কথা কিন্তু বাইরে চলে যেত। আচ্ছা, এই জানালা আটকানোর পরে আলোটা কি এই গাড়ির মধ্যে চলে আসে নাকি গাড়িটা পুরা অন্ধকার হয়ে যায়? আলোটা কিন্তু গাড়ির মধ্যে তারপরেও আসে। ক্লিয়ার? তার মানে আমি বুঝতে পারছি আলো যেহেতু চলে আসতে পারে, আর তার মানে আলোর কোনো মাধ্যমের দরকার হয় না। সে বায়ু মাধ্যম টায়ু মাধ্যম কিছু লাগে না, সে কোনো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাইতে পারে। কিন্তু শব্দ তরঙ্গকে আমরা দেখতে পেয়েছি, শব্দ তরঙ্গ এই গাড়ির মধ্যে তুমি যখন আটকে থাকো, পুরো দরজা জানালা সব যখন অফ গাড়ির, মাইক্রোবাসের, তখন হচ্ছে কি যেহেতু এর ভিতরে কোনো বায়ু চলাচল সম্ভব না, তখন গাড়ির ভেতরের বায়ু বাইরে যেতে পারে না, তখন আমরা শব্দ করলেও বাইরে যায় না। এর মানে কি, অবশ্যই শব্দটা বায়ু মাধ্যমকে ইউজ করে তারপর স্থান পরিবর্তন করে। কিন্তু তুমি গাড়ির মধ্যে বসে যদি কথা বলো, গাড়ির মধ্যের কথা কিন্তু মধ্যের লোকে শুনবে,
কারণ মধ্যে বায়ু চলাচল আছে। ক্লিয়ার? কিন্তু এই মধ্যের কথা বাইরে যাবে না বা বাইরের কথা ভেতরে ঢুকবে না। ফলে আমরা বুঝতে পারছি যে শব্দটা সঞ্চালনের জন্য বায়ু মাধ্যমের দরকার হয়। শব্দটা সঞ্চালনের জন্য বায়ু মাধ্যমের দরকার হয়। ছাদে বসে তুমি যদি কথা বলো, কারো কথা কেউ শুনতে পাবে না, কারণ ছাদের কোনো বায়ুমণ্ডল নাই। ক্লিয়ার? ফলে ছাদে কারো কথা কারো কাছে গিয়ে পৌঁছাবে না। তেমনি ভাবে তুমি যেই গ্রহে কোনো বায়ুমণ্ডল নাই সেই গ্রহে গিয়ে তুমি যদি কথা বলতে শুরু করো, দেখবা কারো কথা কেউ শুনতেছে না। কারণ হচ্ছে ওখানে বায়ু নাই, ফলে শব্দটা ট্রান্সফার হইতে পারতেছে না এক জায়গা থেকে কোনো জায়গায়। ফলে শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ হচ্ছে কি সেটা সঞ্চালনের জন্য কোনো ধরনের কোনো মাধ্যম, মানে সরি, শব্দ শব্দ তরঙ্গ মিনিমাম বায়ু মাধ্যম দরকার হয়। মিনিমাম বায়ু মাধ্যম দরকার হয়। এজন্য হচ্ছে শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, হ্যাঁ বলো। চাঁদে তারা হচ্ছে কি বলবো ওটারে, চাঁদে হচ্ছে তারা ওই যে আহ, আহ, কি জানি বলো রে, ওয়াকি টকি, ওয়াকি টকির মাধ্যমে তারা যোগাযোগ করে। ওয়াকি টকি দেখছো না? ওই পুলিশরা যেটা ব্যবহার করে, পুলিশদের একটা ওয়্যারলেস থাকে না, ওই ওয়্যারলেসটাকে বলা হয় ওয়াকি টকি। ওইটা ওই ধরনের একটা যন্ত্র তারা ব্যবহার করে, যেই যন্ত্রটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গকে ইউজ করে যোগাযোগ সম্পন্ন, কারণ আমরা জানি তড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। ফলে ওইখানে তারা তড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে সিগন্যাল পাস করে তারপর হচ্ছে সেটাকে সাপ্লাই দেয়। বুঝছো আমার কথাটা? ওভার, হ্যাঁ বলো। এই জন্যই তো বেতরের কথা শুনতে পাবে, বেতরের কথা শুনতে পাবে, কিন্তু বেতরের কথা বাইরে যাবে না, কারণ বেতর থেকে এই বায়ুটা বাইরে যাইতে পারতেছে না। বুঝছো? ভেতরের লোক ভেতরের কথা শুনবে, আবার বাইরের লোক বাইরের কথা শুনবে। বাইরের লোক ভেতরের কথা শুনবে না, ভেতরের লোক বাইরের কথা শুনবে না। বুঝছো? যেহেতু বাইরের বাতাস ভেতরে আসতে পারে না, ভেতরের বাতাস বাইরে যেতে পারে না। অবশ্যই পানি মাধ্যমে চলবে, মাধ্যম থাকলেই চলবে। শব্দ যেহেতু একটা যান্ত্রিক তরঙ্গ, মাধ্যম থাকলে চলবে, মাধ্যম না থাকলে চলবে না। একদম সহজ কথা, বুঝছো আমার কথাটা? আচ্ছা, আমরা আসবো এসব কথা হচ্ছে। তাহলে আমরা কি এই এই দুইটা আমরা দেখছি এই লাইটের ক্ষেত্রে কি হয়, লাইট কিন্তু দরজা জানালা বন্ধ করে রাখলেও, মাইক্রোবাসের দরজা জানালা বন্ধ করে রাখলেও কিন্তু লাইট ভেতরে ঢোকে। ফলে যেহেতু লাইট ভেতরে ঢুকতে পারে, দরজা জানালা সব বন্ধ, তারপরেও এদিকের বায়ু ওইদিকে যায় না, ওইদিকের বায়ু এইদিকে চলে আসে না, তারপরেও লাইট কিন্তু চলে আসতে পারতেছে, মানে লাইট কোনো মাধ্যমের হেল্প নেয় না। ফলে লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। বুঝছি আমরা কথাটাকে? ক্লিয়ার? বুঝছো? ওকে ওকে, তাহলে এই দুইটা আমরা বুঝতে পারছি। ফলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোনটার উদাহরণ হচ্ছে কোনটা। এখন আমরা চলে আসি দিকের বা চলনের উপর ভিত্তিতে। দিকের বা চলনের ভিত্তিতে হচ্ছে এটা দুই প্রকার। একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। আচ্ছা, আমরা একটু দেখি অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি ধরো বর্তমানে আসো বটতলায়, আর তুমি যাবা হচ্ছে চৌমাথা, যেখানে আমার বাসা। এখন দেখো, বটতলা থেকে চৌমাথা যাওয়ার জন্য এই একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়া যদি আমার বাবা মোটর সাইকেল চালাইয়ে চলে যায়, আর যদি আমার ছোট ভাই মোটর সাইকেল চালাই চলে যায়, তাহলে দুইজনের ভিতরে তফাৎটা কি থাকবে বলতে পারো? আমার বাবার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাবা আছে, মা আছে, ফ্যামিলি আছে। ফলে সে করবে কি, খুব ধীরে সুস্থে সোজা সোজা চালাই চলে যাবে। আর আমার ছোট ভাই ইয়াং এইজ, গায়ের রক্ত গরম, সে এখানে এরকম 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 করে করে যাবে নাকি, মানে খামোখাই, মানে কিছু মোটরসাইকেল থাকে না খামোখাই, এই যে রাস্তার এ মাথা টু মাথা, ঠিক আছে? তো সে তো যাবে তার ইয়াং এইজ, সে খামোখাই রাস্তায় দুটো এরকম মোড় দিয়ে যাবে। ফলে হচ্ছে দেখো, এখানে এই দুইটা মোটরসাইকেলই কিন্তু মাধ্যমকে ব্যবহার করে যাচ্ছে। মাধ্যম হচ্ছে কোনটা? রাস্তা।
খেয়াল করে দেখো, এখন তার যাওয়া লাগবে এই থেকে এই পর্যন্ত। তাহলে আমার বাবা কি রকমের গেছে, আমার বাবা গেছে যেই জায়গা থেকে যেই জায়গায় যাওয়া লাগবে সে ওই সেই ওয়েতেই গেছে। তাহলে সে কি মাধ্যমের দিকের সাথে সমান্তরালে গেছে। আর আমার ছোট ভাই কিভাবে গেছে, এই থেকে এই যাওয়া লাগবে, এই দিকে গেলেই কিন্তু হইতো। সে করছে কি মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে করে গেছে। ফলে এইটা হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি ঘুরে গেছে। এইটা হইছে আমার আর তরঙ্গ, আর এইটা হইছে আমার লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হইছে যে তরঙ্গ মাধ্যমের সাথে 0 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে, আমি সেটা অ্যান্সার দেব। প্রশ্ন চলে আসতে পারে, স্যার আপনি তো দেখাইলেন যে এই মাধ্যম এই সোজা যাবে, কিন্তু আমরা তো জানি তরঙ্গ মানেই বাজ হয়ে যায়, তাহলে সোজা কেমনে যায়? এই প্রশ্নের উত্তর আমি দেব একটু পরে, আগে লিখে নাও। যে তরঙ্গ মাধ্যমের সাথে 0 ডিগ্রি কোণ করে, অর্থাৎ সমান্তরালে গমন করে, তাকে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বলে। যেমন শব্দ তরঙ্গ। আর হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্ব বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে চলে, তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। যেমন আলোক তরঙ্গ। তোলো, তারপর আমি বুঝাইতেছি। তোলা হয়েছে? ওকে। এখন দেখো, আমাদের একটা প্রশ্ন এই জায়গায় চলে আসে যে সকল তরঙ্গই এরকমের বাজ হয়ে হয়ে চলে। তাহলে আমার এই হইছে বাতাস, এই বাতাসের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ তো এরকম করেই যাবে। তো এটা কিভাবে লম্বিক তরঙ্গ হয়? লম্বিক তরঙ্গতে তো সোজাসুজি যাওয়া লাগবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, লম্বিক তরঙ্গতে যাওয়া লাগে সোজাসুজি, কিন্তু এরকম বাজ হইলেই সে হয়ে যায় অনুপ্রস্থ তরঙ্গ। কথাটা আমরা বলছিলাম কি, মাধ্যমের সাথে যদি 0 ডিগ্রি কোণ করে যদি চলে বা সমান্তরালে চলে, তাহলে তাকে আমরা অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বলি। আচ্ছা, একটা বাতাস কিভাবে চলে? বাতাসের অণুগুলো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলে। আচ্ছা, আমরা কেউ হচ্ছে ওই যে হারমোনিয়াম তো মনে হয় আমরা সবাই দেখছি। হারমোনিয়ামটা আমরা করি কি, যখন আমরা হারমোনিয়ামটা বাজাই তখন একবার সংকোচন করি একবার প্রসারণ করি, একবার সংকোচন করি একবার প্রসারণ করি, নাকি? হারমোনিয়াম কি আমরা ওইভাবে বাজাই না? আচ্ছা, দেখো, তাহলে এই বাতাসের অণু পরমাণু গুলা, বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়? বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিক জোকের মতো করে যায়। মানে হচ্ছে একবার সংকুচিত হয় আর একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়। তাহলে দেখো, বাতাসটা এরকমের যায়, এই সংকোচন এই প্রসারণ, আবার এই সংকোচন এই প্রসারণ, এরকম বাতাস করে কি, বুঝিনি বলো? এই যে হ্যাঁ, তার মানে করে কি, দেখো, এই বাতাস করে কি তার অণু পরমাণুগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে স্থান লাভ করে। দেখো, এই সে সংকোচন করলো, সংকোচন করে এই প্রসারণ করলো, প্রসারণ করে এই চলে আসলো, এইবার সংকুচিত হলো, এই প্রসারণ করলো, এই সংকুচিত এই জায়গায় চলে আসলো, মানে ধীরে ধীরে সামনে যাচ্ছে। তাহলে বাতাস
নিজে কেমন করে চলে? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলে। এই হচ্ছে সংকোচন, আবার এই প্রসারণ। মানে একটা স্প্রিং এর সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ এরকম করে গেলে বাতাস নিজে চলে। আচ্ছা, এখন শব্দ তরঙ্গ কি বাতাসের হেল্প? বুঝি নেই। মানে বাতাসের অনুপরমাণুগুলোর ফরম্যাটই হচ্ছে এইরকম করেই সে চলে। এটার মধ্যে এই বিষয়টা আমার জানা নাই যে কেন সে এইরকম করে চলে। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে জেনে জেনে আসছি যে বাতাস এইভাবেই চলে। এই বিষয়টা আমার জানা নাই যে কেন এইভাবে চলে। আচ্ছা, দেখো, তাহলে বাতাস কিভাবে চলে? একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, এইভাবে বাতাসটা চলাচল করে। এখন দেখো, তাহলে আমরা বুঝতে পারি যে বাতাস এরকম করে চলাফেরা করে। এই আবার এই হলো ধরো সংকোচন, এই হলো তার প্রসারণ। এখন খেয়াল করে দেখো, বাতাস যদি এইরকম করে চলে, আর শব্দ কি বাতাসের হেল্প নিয়ে চলবে নাকি হেল্প নিবে না? হেল্প নিবে, কারণ আমরা বলছি শব্দ তরঙ্গ হয়েছে কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে সে মাধ্যমের হেল্প নিবে। ফলে আমরা যখন দেখি শব্দ যাচ্ছে কি রকমের, শব্দ নিজেও তো এই রকমের নাকি? বুঝছি। তাহলে শব্দ নিজে এই রকমের, আর মাধ্যমও হইছে এই রকমের। তাহলে বিষয়টা কি অনেকটা এই রকমের না? এই হইছে ধরো মাধ্যমের প্রসারণ, আর এই হইছে শব্দ। এরকমের না অনেকটা ব্যাপারটা? বুঝছো? আচ্ছা, এখন এইটুক আর এইটুক কি পরস্পর সমান্তরাল না? আবার এরটুক আর এরটুক কি পরস্পর সমান্তরাল না? কারণ সমান্তরাল হইতে গেলে যে এই দুইটা সমান্তরাল তা কিন্তু না। এই তাও সমান্তরাল, এই তাও সমান্তরাল। মানে এক রকমের জিনিস থাকলে সে সমান্তরাল। ফলে দেখো, এই সমান্তরাল এই সমান্তরাল, এই সমান্তরাল এই সমান্তরাল। ফলে এই যে ব্যাপারটা, এইখানে আমরা দেখতে পাই যে এরা কিন্তু পরস্পর সমান্তরালই চলছে। এখানে মাধ্যমও বাজ হইয়া চলে, আর তরঙ্গটাও বাজ হয়ে চলে। ফলে দুই ভাঁজ মিলে তারা বাজে বাজে সমান্তরাল হয়েছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? তাহলে যেই তরঙ্গ মাধ্যমের সাথে সমান্তরালে চলবে সেই তরঙ্গকে আমরা বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেই অর্থে শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে স্যার আর এক ঝামেলায় তো আমরা চলে আসছি। সেই ঝামেলা হচ্ছে বায়ু এরকম করে করে চলে। ধরেন এই হলো তার প্রসারণ, একটু পরে সংকোচন, প্রসারণ, সংকোচন, এরকম করে আবার যাবে। আচ্ছা, এখন আপনি যে বলছেন আলোক তরঙ্গ, আপনি যে বলছেন আলোক তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে মাধ্যম এই রকমের, আর আলোক তরঙ্গ যেহেতু একটা তরঙ্গ, সো আলো তো এই রকমেরই চলবে। ফলে আলোরও তো, ইভেন আলো না, সকল তরঙ্গই তো এইরকম করে চলে, আর বায়ু এইরকম করে চলে। ফলে বায়ুর মধ্য দিয়া যে তরঙ্গই যাবে না কেন, সেই তরঙ্গই তো অনুদৈর্ঘ্য তরঙ্গ হওয়ার কথা নাকি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কিভাবে, আলোক তরঙ্গ কিভাবে অনুপ্রস্থ হইলো? আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গতে কি বলা আছে? যে মাধ্যমের দিকের সাথে লম্ব বরাবর বা 90 ডিগ্রি কোণ করে হচ্ছে যে তরঙ্গ চলবে তাকে অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। এই হচ্ছে ধরো আমাদের বায়ু, যদিও বায়ুর হেল্প নেয় না, তারপরেও বায়ুর মধ্য দিয়ে তার যাওয়া লাগে। আচ্ছা, আমরা জানি, একটু কথা আমরা একটু মনে রাখবো, আমাদের একটা সূত্র আছে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, আমরা একটু পরেই গিয়ে পাবো। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেখানে ভি হচ্ছে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা একটু পরেই এইসব বিষয়ে জানতে পারবো, এখন একটু খেয়াল রাখি। আচ্ছা, আমি একটা কথা বলে দিছিলাম, কোনো একটা সূত্রে যারা গুণ আকারে থাকে তারা সবাই সমানুপাতিক, আর যারা ভাগ আকারে থাকে তারা সবাই ব্যস্তানুপাতিক। যেমন এফ ইকুয়ালস টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার, এখানে ছিল কে। এখন আমি বলতে পারি এফ Q1 Q2 এর সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কোন একটা সূত্রে উপরে যে গুণ আকারে থাকে তারা সবাই সমানুপাতিক, আর নিচে যে ভাগ আকারে থাকে তারা সবাই ব্যস্তানুপাতিক। তাহলে বি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে বি আর এফ এর সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বুঝছো আমার কথাটা? বি এর এফ এর সম্পর্ক তাহলে সমানুপাতিক, কারণ এটা গুণ আকারে আছে। এখানে নিচে যদি এফ থাকতো তাহলে বলতাম যে এফ আর বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। যেহেতু একটা সূত্রে যারা গুণ আকারে থাকবে তাদের সবার মাঝে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে এই বি আর এফ সমানুপাতিক, আর বি এর ল্যামডা সমানুপাতিক। এখন দেখো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে তাহলে ভি আর এফ সমানুপাতিক। আচ্ছা,
আলোর বেগ কত? সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। চিন্তা করে দেখছো, 1 সেকেন্ডে আমরা একটা পা ফালাইতে পারি না সামনে, এর মধ্যে 3 লক্ষ কিলোমিটার চলে যায়। তার মানে আলোর বেগটা অনেক বেশি না? আচ্ছা, আলোর বেগ যদি অনেক বেশি হয়, তাহলে আলোর কম্পাঙ্ক কি অনেক বেশি না? কারণ বি আর এ পরস্পর সমানুপাতিক, যেহেতু বেগ বেশি সেহেতু কম্পাঙ্ক বেশি। কারণ সমানুপাতিক মানে কি? সমানুপাতিক কথা মানে হলো বন্ধু, এ বেশি হইলে এও বেশি, এ বেশি হইলে এও বেশি। আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এ বাড়লে এ কমবে, এ বাড়লে এ কমবে, এইরকমের না ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখো, যেহেতু ওরা সমানুপাতিক তার মানে কি বি অনেক বেশি হইলে এফ অনেক বেশি হবে। আচ্ছা, এফ অনেক বেশি হওয়া মানে কি? ওটা কাঁপবে অনেক বেশি না? কম্পাঙ্ক অনেক বেশি তার মানে কি অনেক বেশি কাঁপবে না এটা, আলোটা? বুঝছো? আচ্ছা, এখন দেখো, কোনো একটা বস্তু যদি কম কাঁপে তাহলে সে এই রকমের হয়, আর বেশি কাঁপলে সেটা কি এরকমের দ্রুত কাঁপা লাগে না তার? বুঝছো? তাহলে দেখো, এই এই যে আলোটা এই তরঙ্গের মধ্যে দিয়ে কিভাবে যায়, আলোটা এই তরঙ্গের মধ্যে দিয়ে এইভাবে যায়। আলোটা এত বেশি তার কাঁপা লাগে যে আলোটা হচ্ছে এইভাবে অনেক বেশি কেঁপে কেঁপে এইভাবে যায়। কিন্তু বায়ু তো আর অত বেশি কাঁপে না, সে তো তার মতো করে স্লোলি স্লোলি যাবে। এখন দেখো, এখন কি আমি এই পুরো আলোর তরঙ্গটাকে একটা রেখার উপর এখন চিন্তা করতে পারি, বা একটা রেখার মতো করে চিন্তা করতে পারি? এখন দেখো, এই আলো আর এই মাধ্যম এর মাঝে কত ডিগ্রি কোণ হয়েছে, এই ধরো হচ্ছে আমার আলো, খুবই 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 কিউবেক লাইটের মতো, এরকম করে যদি সে চলে, এইখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? তো এইভাবে হচ্ছে আলোটা এইভাবে দিকের সাথে, মানে যেই মাধ্যম দিয়ে যাবে সেই মাধ্যমের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে করে চলে। 90 ডিগ্রি কিন্তু এমনিতে তৈরি হয় না, সে নিজে একটা রেখার মতো করে হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তার কম্পাঙ্ক খুবই বেশি থাকার কারণে তার খুব দ্রুত কাঁপা লাগে। ফলে দ্রুত কম্পনের ফলে হচ্ছে সে খুব এরকমের করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে চলে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা, তাহলে দেখো, আমরা হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমরা হচ্ছে তফাৎটা বুঝে ফেলাইছি, এবং আমরা বুঝে ফেলাইছি যে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, পানিতে তুমি যে ঢিল ছোড়ো, সেই ঢিলটা অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে বলতে পারো? অনুপ্রস্থ। কারণ দেখো, পানিটা কি প্লেন থাকে? পানিটা তো অ্যাকচুয়ালি তো পানি প্লেন থাকে নাকি, এরকম না ব্যাপারটা? অ্যাকচুয়ালি তো পানি প্লেন থাকে, যখন পানিতে ঢেউয়ের সৃষ্টি হয় তখন ঢেউটা কি এইভাবে যায় না? তাহলে দেখো, পানি নিজে প্লেন, কিন্তু ঢেউটা কিন্তু এইভাবে যায়। তাহলে পানির পৃষ্ঠ আর ঢেউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ফলে এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে তো বুঝতে? ওকে, তাহলে আমরা তরঙ্গ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি। আহ, যদিও একটু টুকটাক বইটা একবার পড়লে মোটামুটি বা সামনে গেলে আরো ধারণাগুলো ক্লিয়ার হবে আমাদের। হ্যাঁ, এখন দেখো, আমরা এইবারে চলে আসবো অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে একটা পার্থক্য আমাদের লাগবে। এটা অনেক জায়গায় চলে আসে কিন্তু বইয়ে এই পার্থক্য কোনো জায়গায় দেওয়া নাই, ফলে আমি লেখাই দিচ্ছি, তোমরা লিখে নাও। অনুপ্রস্থ বার আর অনুদৈর্ঘ্য বা লম্বিক। আচ্ছা, এটা 2 মার্কসের প্রশ্নে, এই চ্যাপ্টার থেকে যদি 2 মার্কসে একটা প্রশ্ন করে সেই প্রশ্ন এইটা পার্থক্যটা। হ্যাঁ স্যার। কিভাবে আলোকে যান্ত্রিক তরঙ্গ বলা যায় বলো? এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। মানে প্রশ্নগুলো তো এইভাবেই আসে। এই তো স্যার আপনি বুঝালেন যে তো মাধ্যমের মধ্যে দিয়েই গেল নাকি স্যার? এটা তোমার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যে এই তো স্যার বুঝালেন যেটা তো। ওকে ওকে ওকে। আচ্ছা, আহ প্রশ্নটা কে করলাম, নাম কি? আচ্ছা, তখন না,
প্রশ্ন হচ্ছে এইখানে তো মাধ্যমের মধ্য দিয়েই গেল। আচ্ছা, তুমি যখন সাঁকো পাড়াইলা তখন আমি কি একটা বারও বলছি যে তুমি ওই সাঁকোর উপর দিয়ে হাঁটবা না? তুমি সাঁকোর উপর দিয়ে হাঁটবা, কিন্তু তুমি সাঁকোর পাশের মানে পাশের ধরনের হেল্প নিবে না। এখানে আলো মাধ্যমের মধ্য দিয়ে গেছে ঠিকই, কিন্তু মাধ্যমের সে কোনো সহযোগিতা নেয় নাই। যেমন এখানে কি হয়েছে, শব্দ তরঙ্গটা মাধ্যমের উপরে চড়ে চড়ে সামনের দিকে গেছে, এখানে সে মাধ্যমের উপরে চড়ে যায় নাই, নিজের মতো করে গেছে কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে গেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ধরো সদর রোড, দুই পক্ষের মারামারি হচ্ছে, তুমি মারামারির মধ্য দিয়েই গেছো, কিন্তু তুমি কারো হেল্প করো নাই বা কারো পক্ষ নাও নাই, তুমি নিউট্রাল হয়ে তার মধ্যে চলে গেছো। তুমি হচ্ছে সাধারণ জনগণ। অনেকটা ওই রকমের, সে মধ্য দিয়ে গেছে ঠিকই কিন্তু মাধ্যমের কোনো হেল্প নেয় নাই। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? হ্যাঁ, কারণ মাধ্যমের মধ্য দিয়ে তো যাওয়াই লাগবে, কারণ পৃথিবীর সব জায়গায় তো বায়ু আছে, সে যাবে কোথা দিয়ে? মাধ্যমের ভেতর দিয়েই যাবে, কিন্তু মাধ্যমের কোনো হেল্প নিবে না, সে সে তার মতো করে যাবে। আচ্ছা, এখন দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমাদের একটু পার্থক্য লিখি। এখানে 1 নম্বর পার্থক্যটা হচ্ছে, 1 নম্বর পার্থক্যটা হচ্ছে সংজ্ঞা। ভাই মাইক্রোফোনটা অফ করে দাও। কে? নাবি ইরশাদ। দেখো, 1 নম্বরে থাকবে সংজ্ঞা, এখানেও থাকবে সংজ্ঞা। এই সংজ্ঞাটা তোমরা লিখে নিবা, চাইলে এখনো তোমরা লিখে নিতে পারো। আমি একবার যেহেতু লেখাই দিছি এজন্য আর সেকেন্ড টাইম লিখলাম না, কষ্ট লাগে তো না। আচ্ছা, এটা গেল। 2 নম্বরে হলো 2 নম্বরে হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ যান্ত্রিক বা তড়িৎ চুম্বক উভয়ই হতে পারে। সরি সরি সরি, আমি এটা গোলাই যাচ্ছি, 1 মিনিট 1 মিনিট। সকল তড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে 8 তরঙ্গ। আচ্ছা, এটা একটু ঘুরে আসবে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ, আর এখানে আসবে অনুপ্রস্থ তরঙ্গ যান্ত্রিক বা তড়িৎ চুম্বক উভয়ই হতে পারে। অনুপ্রস্থ তরঙ্গ যান্ত্রিক বা তড়িৎ চুম্বক উভয়ই হতে পারে। 2 ম্যাক্সে চলে আসবে তো। 3 নম্বরে দেবো উদাহরণ, শব্দ তরঙ্গ, এখানে দেবো আলোক তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, এই 3টে দিলেই আমাদের এনাফ। 2 ম্যাক্সে চলে আসলে 3টে দেওয়া এনাফ। খেয়াল করে দেখো, আর একটা কথা মনে রাখবা, সকল তড়িৎ চুম্বক তরঙ্গ সকল তড়িৎ চুম্বক তরঙ্গই অনুপ্রস্থ তরঙ্গ। এই কথাটা একটু মনে রাখবা যে সকল তড়িৎ চুম্বক তরঙ্গই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে আমি একটা কথা বলতে পারি যে অনুদৈর্ঘ্য তরঙ্গের মাঝে কখনোই কোনো তড়িৎ চুম্বক তরঙ্গ থাকবে না।
সকল তড়িৎচুম্বক তরঙ্গই হয়েছে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কোনো দিন কোনো তো এই তড়িৎচুম্বক তরঙ্গ ঢুকতে পারবে না। এই জন্য কিন্তু আমি লিখছি অনুদৈর্ঘ্য তরঙ্গ শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ হইতে পারে। আর অনুপ্রস্থ তরঙ্গ কি? সব অনুপ্রস্থ তরঙ্গই হয়েছে, মানে সরি, সব তড়িৎচুম্বক তরঙ্গই হয়েছে অনুপ্রস্থ তরঙ্গ। এরপর আবার কিছু কিছু যান্ত্রিক তরঙ্গ আছে অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে। আমি কি বুঝতে পারছি? কথা হচ্ছে সকল তড়িৎচুম্বক তরঙ্গই অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কোনো তড়িৎচুম্বক তরঙ্গ থাকবে না। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের সবই থাকবে যান্ত্রিক তরঙ্গ। আর যেহেতু সব তড়িৎচুম্বক তরঙ্গই অনুপ্রস্থ তরঙ্গ, আমি কিন্তু একটাবারও বলিনি যে সকল যান্ত্রিক তরঙ্গই অনুদৈর্ঘ্য তরঙ্গ। বলা হয়েছে সকল তড়িৎচুম্বক তরঙ্গ হইছে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে যে তড়িৎচুম্বক তরঙ্গ সেই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের মধ্যে কিছু অনুদৈর্ঘ্য কিছু অনুপ্রস্থ। বুঝছি আমরা কথাটা? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমরা এত কিছু পড়ার পরে, আমরা এত কিছু যেগুলো বইতে ছিল না, উদাহরণ দিছি। উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, আর অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ। আচ্ছা, এখন দেখো আমাদের এরপরে হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা এই মাঝখানের পড়াটুকু পড়ছি, যেটুকু বইতে অত ভালোভাবে দেওয়া নাই, কিন্তু আমাদের সব লাগবে। বইতেও দেওয়া আছে, এই হিজিবিজি করে এই একসে সেই একসে নাই কেম করছে, সব এগুলো করে করে বলছে, খামোখাই ঝামেলা। তার থেকে আমি বুঝিয়ে দিছি, দ্যাটস এনাফ। এইগুলো আমাদের এখন না দেখলেও চলবে। এরপর আমরা নেক্সট ক্লাসে তরঙ্গ সংশ্লিষ্ট রাশিতে চলে যাব। আচ্ছা, এখন আমরা তরঙ্গের বৈশিষ্ট্যতে চলে আসি। আচ্ছা, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো সবাই লিখে নাও, আমি যেরকম করে লেখাই দিচ্ছি। তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের যদি আমরা বৈশিষ্ট্যতে চলে যাই, তরঙ্গ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ বলতে আমরা সব ধরনের তরঙ্গ বলতে পারি। তরঙ্গ বলতে আমরা সব ধরনের তরঙ্গ বলতে পারি। মানে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য, মানে যান্ত্রিক তরঙ্গ এবং হচ্ছে বা তড়িৎচুম্বক তরঙ্গ, সব ধরনের তরঙ্গের বৈশিষ্ট্যগুলো তরঙ্গের মধ্যে চলে আসে। যান্ত্রিক তরঙ্গের সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন, এটা হচ্ছে তরঙ্গের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, 2 নম্বরে লিখবো তরঙ্গ তরঙ্গ সঞ্চালনে শক্তির তরঙ্গ সঞ্চালনে শক্তির সঞ্চালন ঘটে, কিন্তু কণার স্থানান্তর ঘটে না। এইগুলো কিন্তু আমরা পূর্বের কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো বের করে নিয়ে আসতেছি। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন হয়, এটা আমরা পূর্বেই জেনে আসছি, বা আমি যখন বুঝেছি তখন বলছি। তরঙ্গ সঞ্চালনের সময় শুধু শক্তির সঞ্চালন ঘটে, কিন্তু কণার স্থানান্তর হয় না। এই বিষয়টা আমরা আগে থেকেই জানি। তরঙ্গের বেগ এখানে যান্ত্রিক তরঙ্গ লেখো। যান্ত্রিক তরঙ্গের বেগ মাধ্যমের উপর নির্ভর করে। আচ্ছা, থাক। আর আমরা 4 নম্বরে লিখবো এই 4 নম্বরটা আমি বুঝিয়ে দিতেছি, একটু লিখে নাও আগে।
তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও পরিবর্তন অপবর্তন ইত্যাদি ঘটে। আচ্ছা দেখো, একটু লিখে নাও, তারপরে আমি বলতেছি। এই এই প্রথম দুইটা আমরা পূর্বেই পাইছি, এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পাই নাই। এই দুইটা বৈশিষ্ট্য আমি এখন একটু বুঝাইতেছি, তারপর আগে লিখে নাও, তারপর আমি বলতেছি। বুঝানো লাগবে না নাকি? প্রথমটা তুমি বুঝছি যে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের মাধ্যমে দরকার হয়, আর তরঙ্গ সঞ্চালনের শক্তির সঞ্চালন ঘটে কিন্তু কণা হস্তান্তর ঘটে না। এগুলো তোমরা পূর্বেই জানছি, এই দুইটা আমরা জানি না। তরঙ্গের কি বেগ কিভাবে মাধ্যমের উপর ডিপেন্ড করবে, আমি বলে দিছি যান্ত্রিক তরঙ্গের বেগ মাধ্যমের উপর নির্ভর করে। আচ্ছা, যান্ত্রিক তরঙ্গের বেগ কিভাবে মাধ্যমের উপর নির্ভর করে আমরা দেখি। আচ্ছা, যান্ত্রিক তরঙ্গ যাওয়ার সময় মাধ্যমের হেল্প নিবে নাকি নিবে না? মাধ্যমের হেল্প নিবে। আচ্ছা, এখন দেখো এখানে হয় কি, সে হচ্ছে এই যেমন শব্দ তরঙ্গের কথা যদি আমি চিন্তা করি, শব্দ তরঙ্গটা কি হয়? শব্দ তরঙ্গটাই বায়ুর যে তরঙ্গ যে সৃষ্টি হয়, বায়ুর যে প্রসারণ এবং সংকোচন, এর উপরে শব্দ চড়ে 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 তারপর সামনের দিকে যায়, এ নিয়ে যায়, এ নিয়ে যায়। এখন তুমি খেয়াল করে দেখো, যেহেতু এই বায়ুর কণাগুলো, যেহেতু বায়ুর কণাগুলো শব্দের তরঙ্গটাকে বহন করে সামনের দিকে নিয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, যেই মাধ্যমের কণাগুলো বেশি কাছাকাছি থাকবে, ওই মাধ্যমের কণাগুলো তত দ্রুত শব্দকে সামনের দিকে পাস করতে পারবে। কারণ এই কণাগুলোই তো এই তরঙ্গটাকে নিয়ে নিয়ে সামনের দিকে যায়। দেখো, একটা তরঙ্গ হইলে এই, ধরো মাধ্যম, মাধ্যমের একটা কণা হইলো এই, একটা কণা হইলো এই, তাহলে কণার মাঝে দূরত্ব যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে এই কণা তরঙ্গটাকে নিয়ে এর কাছে পৌঁছে দিল, তাতে কি অনেক বেশি জায়গা তার যাওয়া লাগে। কিন্তু তরঙ্গের কণাগুলো যদি এই খুবই কাছাকাছি থাকে, তরঙ্গের না সরি মাধ্যমের কণাগুলো যদি খুবই কাছাকাছি থাকে, তো তরঙ্গটা এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, তাহলে একটু দ্রুত চলে যেতে পারে না কোনো মানে তরঙ্গগুলো। বুঝছি, যেহেতু মাধ্যমের কণাগুলো তরঙ্গটাকে নিয়ে সামনের দিকে পাস করে দেবে, এই মাধ্যমের কণাগুলোই তরঙ্গটাকে বহন করে সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে মাধ্যমের কণাগুলো যত কাছাকাছি থাকবে, সে কি তত দ্রুত তরঙ্গরে পাস করে দিতে পারবে সামনে সামনে। যেহেতু আমরা বলছি কি মাধ্যমের কণার স্থানান্তর ঘটবে না, কিন্তু কণার স্থানান্তর ঘটবে না, তার মানে কি এই কণা তরঙ্গকে নিয়ে এড়ে দেবে, এই কণা নিয়ে এড়ে দেবে, এই কণা নিয়ে এড়ে দেবে, এই কণা নিয়ে এড়ে দেবে, মানে তরঙ্গটা নিয়ে নিয়ে সামনের দিকে যাবে। ফলে আমি কি বলতে পারি, মাধ্যমের কণাগুলো যত কাছাকাছি থাকবে, তরঙ্গটা তত দ্রুত পাস করবে সামনের দিকে। ক্লিয়ার? তার মানে কোন মাধ্যমে তরঙ্গের বেগ সবচেয়ে বেশি হবে, কঠিন নাকি তরল নাকি বায়বীয়? কঠিন। কারণ আমরা জানি কঠিন মাধ্যমে, আমরা জানি কঠিন মাধ্যমে কণাগুলো খুবই ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, তরল মাধ্যমে কণাগুলো একটু একটু দূরে দূরে থাকে, আর গ্যাসীয় মাধ্যমে তো কণাগুলো কোথায় থাকে কোনো খোঁজই নেই, এরকম একটা ব্যাপার। তাহলে কঠিন মাধ্যমে যেহেতু কণাগুলো খুবই ঘন সন্নিবিষ্ট থাকে, কঠিন মাধ্যমে যান্ত্রিক তরঙ্গ তথা শব্দের বেগ অনেক বেশি, আর তরল মাধ্যমে শব্দের বেগ একটু কম কঠিনের চাইতে, এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ অনেক কম। এখন হচ্ছে আমরা একটা কথা একটু লিখে নেই, আমাদের বইতে এটা দেওয়া আছে, 20°C তাপমাত্রায় লোহায়, এটা 20° বলো আর 0° বলো, কোনো কোনো জায়গায় দেওয়া 0°C, 20° বাদ দাও, 0° লেখো। 0°C তাপমাত্রায় লোহায় শব্দের বেগ, লোহায় শব্দের বেগ হইছে 5130 ms ইনভার্সন, আর 0°C তাপমাত্রায় পানিতে শব্দের বেগ তোমাদের বইতে দেশে 1439 ms ইনভার্সন। এর আরো একটা কথা আছে, একটা আছে 1439 ms ইনভার্সন, আর একটা আছে 1450 ms ইনভার্সন। দুইটাই মনে রাখবা, হ্যাঁ। পানিতে শব্দের বেগ কত? যেহেতু আমরা জানি শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, আর যান্ত্রিক তরঙ্গ যেই মাধ্যমটা সবচেয়ে বেশি ঘন তার মধ্যে দিয়ে দ্রুত পাস করবে, ফলে ওখানে শব্দের বেগটা বেশি হবে। তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ হবে সবচেয়ে বেশি, তরল মাধ্যমে একটু কম, গ্যাসীয় মাধ্যমে যেহেতু পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে, তাই হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগটা হবে সবচেয়ে কম। তাহলে হচ্ছে 0°C তাপমাত্রায়
লোহায় শব্দের বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। আর 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে শব্দের বেগ হচ্ছে 1439 মিটার পার সেকেন্ড অথবা 1450 মিটার পার সেকেন্ড। এক এক বইতে এক এক রকমের আমাদের লেখে। আর হচ্ছে 0 ডিগ্রি, না না না, তুমি ম্যাথ করার সময়, তুমি যখন ম্যাথ করতে যাবা, আমাদের তো একদম ম্যাথ থাকবে তো অনেক। আমরা যখন হচ্ছে ম্যাথ করতে যাব, তখন আমাদের ম্যাথে উল্লেখ করা থাকবে যে পানিতে শব্দের বেগ কত, হয় এইটা দেওয়া থাকবে অথবা এইটা দেওয়া থাকবে। বুঝছি আমি কথা? দুইটার একটা দেওয়া থাকবে, তোমার ম্যাথেই বললে দেবে যে পানিতে শব্দের বেগ। যেমন আমরা এইটা যখন ম্যাথ করছি, মাঝে মাঝে ম্যাথের পরে জি ইকুয়ালস টু 9.8 এরকম করে দিয়ে দিছিল না? আচ্ছা আমি বলি, যেই অঙ্কে দেওয়া থাকবে না, যেই অঙ্কে দেওয়া থাকবে না, সেই অঙ্কে তুমি বইয়েরটা ব্যবহার করবা। পানিতে এই বেগ 1439 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা বলে তোমাদের বর্তমান বই। আর পূর্বের বইতে ছিল 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যদি কোনো না দেওয়া থাকে তাইলে আমরা ইউজ করবো 330, আর যদি দেওয়া থাকে তাহলে 332 অথবা 330, যে কোনো একটা দেওয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরকম পার্থক্য হচ্ছে পূর্বের বইটার লেখক আর বর্তমান বইয়ের লেখক ভিন্ন। এজন্য এক এক লেখক, আচ্ছা এই যে ফিজিক্স বইটা যে লেখছে, তারা হচ্ছে কোনো না কোনো বই ফলো করে লেখছে। ধরো অন্য দেশের কোনো রাইটার আছে, যাদের হচ্ছে 5টা 6টা বই একত্রিত করে, তারপর হচ্ছে তারা মোটামুটি ভাবে তোমাদের জন্য একটা বই লেখছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, ধরো বর্তমান বইয়ের লেখক হয়েছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, আর পূর্বের বইয়ের লেখক ছিল ডক্টর মোহাম্মদ শাহজাহান তপন স্যার। তো দেখা গেছে শাহজাহান তপন স্যার যেই রাইটারের বই ফলো করে তোমাদের বইটাকে লেখার জন্য সে যেই বই হেল্প নিয়েছে, জাফর ইকবাল স্যারের বই সে ধরো অন্যান্য লেখকের হেল্প নিয়েছে। বুঝছো আমার কথাটা? এই জন্য দুইজনের লেখা একটু ডিফারেন্ট হয়েছে। কিন্তু যেহেতু আমাদের চলে আসে, জন্য দুইটাই মনে রাখবো। ধরো এমসিকিউ তো ধরো চলে আসলো যে বায়ুতে শব্দের বেগ কত, 330 দেওয়া নাই অপশনে, 332 দেওয়া আছে, তখন তোমার 332 কে দাগাইতে তো হবে নাকি? এখন তুমি যদি শুধু যদি 330 জানো, এখন 330 যদি অপশনে না থাকে তাহলে তুমি কারে দাগাবা? 332 দাগানো লাগবে তখন। যেমন বর্তমান বইতে দেওয়া আছে 1439, এখন অপশনে গিয়ে তুমি 1439 পাইলে না, 1450 পাইলে, তখন তোমার 1450-কে দাগাইতে তো হবে নাকি? বুঝছো? এই জন্য আমরা এটা মনে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আজকে এখনো পর্যন্ত আমরা যা যা শিখছি, দেখো আমি হচ্ছে এই তরঙ্গের বৈশিষ্ট্যটা সবাই একবার পড়বা, কিন্তু আমরা এই কয়টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। মনে রাখার সময় এই কয়টা বৈশিষ্ট্য মনে রাখার সময় আমার এই কয়টা বৈশিষ্ট্য। আর পড়ার সময় তো আমার বইতে দেখো অনেক কিছু বলে বলে দিছে, তো এখানে একটু পুরোটা পড়বা। আচ্ছা, এখন এইখানে প্রতিফলন, প্রতিসরণ, পরিপাতন, অপবর্তন, এইগুলো কি আমি একটু বুঝাইতেছি। দেখো এরপরে পড়বা কি, এই এই পেজ পড়বা, তরঙ্গের বৈশিষ্ট্য পুরোপুরি পড়বা। তার পরের পেজে আছে তরঙ্গের প্রকারভেদ। এইখানে যেরকম করে তরঙ্গের প্রকারভেদ বুঝাইছে, এইরকম করে যদি বুঝতে যাও, মাশাআল্লাহ কিছুই বুঝবে না। এই যে দেখো কি করছে, কি আইকিয়া টাইকিয়া, এই সেই সর্বনাশ অবস্থা। ফলে এখান থেকে তুমি জাস্ট একবার রিডিংটা পড়বা, চিত্র দেখার কোনো দরকার নেই, চিত্র দেখো কিছুই বুঝবে না, রিডিংটা একবার পড়বা। পরে আমরা নেক্সট ক্লাসে দেখব এই যে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। পুরো এর পরেই হচ্ছে তোমাদের তরঙ্গ সম্পর্কে একটা ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে এই রাশিগুলো জানার পরে। আমি তরঙ্গ সংশ্লিষ্ট রাশি কয়টাকে পড়াইয়া তারপরে হচ্ছে তোমাদের ম্যাথে ঢুকবো। এটাকে পড়াইয়া তারপর হচ্ছে ম্যাথে ঢুকবো। এরপরে খুব বেশি নাই, এটা শেষ হয়ে যাবে আর 2টা ক্লাসের মধ্যে থিওরিটা, তারপর আমরা ম্যাথে ঢুকবো। ম্যাথে খুব বেশি টাইপের নাই, টোটাল সর্বসাকুল্যে 6-7 টাইপের ম্যাথ আছে, সেগুলো আমরা দেখাই দেবো, টেস্ট পেপার সলভ করাবো। ওকে, তখন দেখো তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন, অপবর্তন ইত্যাদি ঘটে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা আর হচ্ছে 2-3 মিনিট সময় নেব। তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণ তো বোঝানোর কিছু নাই, এটা তোমরা বুঝি নাকি? আচ্ছা, বদ্ধ ঘরে তুমি যদি শব্দ করো, সেই শব্দের কি প্রতিধ্বনি সৃষ্টি হয় না? কেন হয়? প্রতিফলনের কারণে হয়। তোমার শব্দটা গিয়ে ধাক্কা খেয়ে আবার তোমার কানে চলে আসে, মানে প্রতিফলনের কারণে হয়। এই প্রতিফলন আর প্রতিসরণ আমরা জানি। এখন আমরা সেই উপরিপাতনের ব্যাপারটা আর অপবর্তনের ব্যাপারটা।
আগে আমি অপবর্তনটা বুঝাই। আচ্ছা, আকাশ দিয়ে যখন প্লেন ওড়ে তখন তার ছায়া কোনদিন মাটিতে পড়ছে দেখো? পড়ছে? পড়ে নাই। আচ্ছা, আকাশে খুব উপর দিয়ে যখন পাখি ওড়ে তখন সেই পাখির ছায়া কি মাটিতে পড়ে? না, পড়ে না। এই পড়ে না এর কারণটা হচ্ছে অপবর্তন। অপবর্তনের বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখবা, যদি উৎস এবং বস্তু কম দূরত্বে থাকে, দেখো এই হচ্ছে আমাদের সূর্য আর এই হচ্ছে আমাদের মাটি। এখন একটা পাখি যখন অনেক উপর দিয়ে যখন অনেক উপর দিয়ে যখন পাখিটা ওড়ে তখন সেই পাখিটা কি এই আলোক উৎসের অনেকটা কাছাকাছি থাকে না? বুঝছো? অথবা প্লেনটা যখন ওড়ে, প্লেনটা কি অনেক উপর দিয়ে যখন ওড়ে তখন কি সে আলোক উৎসের মোটামুটি কাছাকাছি থাকে। আর যখন এইখান দিয়ে যদি প্লেন ওড়ে সে তো মাটির কাছাকাছি থাকবে। তার মানে অবজেক্ট বা বস্তু এবং আলোক উৎস যদি কাছাকাছি থাকে তাহলে আলোগুলো এইখানে এসে এই দুই পাশ দিয়ে আলোক রশ্মি চলে যায়। আচ্ছা, আমি এখানে হাত রাখছি, আমার নিচে একটা ছায়া পড়ছে, এই যে হাতের কেন পড়ছে? আলোটা আমার হাত ভেদ করে এই পাশে যাইতে পারে নাই, ফলে এই পাশটা অন্ধকার থেকে গেছে, যেটাকে আমরা ছায়া বলি। আর দেখো এই, এখন আলোটা সরাসরি এসে পড়ছে ফলে এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার। আমি যখন হাত দিছি তখন আমি দেখতে পেয়েছি আমার হাতের কারণে কিছু আলো এই জায়গাটায় যাইতে পারে নাই। যেহেতু কিছু আলো এই জায়গাটায় যাইতে পারে নাই সেহেতু এই জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে পড়ে গেছে। এখন দেখো, যখন হচ্ছে তুমি আলোক উৎসর যখন তুমি কাছাকাছি চলে যাবা, আলোক উৎস ধরো এই তোমার হাতই সেই, তখন করে কি আলোটা গিয়া এরকমের পাশ দিয়ে চলে যায়। আচ্ছা, আলোটা যখন পাশ দিয়ে চলে যায় তখন কি আর নিচে ছায়া পড়বে? নিচে ছায়াটা কেন পড়ে? আলোটা এই হাতের কারণে নিচে যাইতে পারে না, দিকে ওই জায়গাটা অন্ধকার করে ছায়া পড়ছে। এখন আলো যদি পাশ দিয়ে চলেই যায় তাহলে কি আর ছায়া পড়বে? বুঝছো? বোঝো নাই মনে হয় নাকি? আচ্ছা, এই কলমটার ছায়াটা কেন পড়ে? কারণ কলমটাকে বেদ করে লাইট নিচে যাইতে পারে নাই, ফলে হচ্ছে নিচে ওই জায়গাটায় একটা হচ্ছে অন্ধকার একটা রিজিয়ন তৈরি হয়েছে, ওই জায়গাটায় কি হয়েছে একটা অন্ধকার একটা রিজিয়ন তৈরি হয়েছে, ওই দিকটা আলো যাইতে পারে নাই। ওই অন্ধকার রিজিয়নটাকে আমরা কি বলছি? আচ্ছা, আলো যাইতে কেন পারে না? আচ্ছা, আলো হচ্ছে মাধ্যম ছাড়াই চলে যেতে পারে। আলোর মাধ্যম ছাড়াই চলে যাইতে পারে, মানে এই বিষয়টা এরকম না যে মাধ্যম ছাড়া না, আলো মাধ্যমের হেল্প না নিয়ে চলে যেতে পারে। আলো মাধ্যমের হেল্প না নিয়ে চলে যেতে পারে। তার মানে সে যে মাধ্যমের অনুপরমাণুর সাথে যে সংঘর্ষে লিপ্ত হয় না, এই কথা কিন্তু আমি একবারও বলি। মাধ্যমের হেল্প না নিয়ে চলে যাইতে পারে, কিন্তু সে মাধ্যমের অনুপরমাণু তাকে যে, বা ধরো তুমি দুই পক্ষের মারামারির মধ্য দিয়ে চলে যাচ্ছ, তুমি কারোর পক্ষে না, তারপরে তোমাকে যে কোনো পক্ষ আক্রমণ করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা আমি দেই না। ফলে লাইট যেতে পারে, কিন্তু এই অনুপরমাণু যেতে পারে কিরকমের হেল্প না নিয়ে যাবে। ধরো লাইট এই মাধ্যমের হেল্প না নিয়ে যাওয়া শুরু করছে, কিন্তু মাধ্যম তারা ঠেকাই দিতে পারে না, এই কথা কিন্তু আমি একটা বারও বলি। বুঝছো আমার কথাটা? ক্লিয়ার? বোঝো নাই তো? আচ্ছা, দেখো, তাহলে হচ্ছে আলোটা যখন যাইতে পারে না, মানে অনুর মধ্য দিয়ে সে যাইতে চায় তার মতো করে হেল্প না নিয়ে, কিন্তু অনুপরমাণু তাকে বাধা দিয়ে ঠেকাই দেয়। এই ঠেকাই দেওয়ার কারণ হচ্ছে কি, আলোটা ভেতরের দিকে যাইতে পারে না, সে নিউট্রাল হয়ে যাইতে চায়, তাও তাকে যাইতে দেয় না, অনুপরমাণু বাধা দিয়ে রাখতে দেয়। ফলে তখন হচ্ছে নিচে একটা ছায়া পড়ে। এখন এই কলমটা যদি মানে ওই ফোটন গুলো আবার ব্যাক হয়ে উপরের দিকে চলে যায়। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ প্রতিফলন ঘটে, অবশ্যই প্রতিফলন ঘটে। ওই যে দর্পণে নিজের চেহারা কেমনে দেখছিলা, আলো গিয়ে আবার চলে আসছিল না বাধা পাইয়া?
ওরকমের, হ্যাঁ। তাহলে হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা আছে, মাধ্যমের তার বাধা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এ মাধ্যমের হেল্প না নিয়ে যাইতে চায়, কিন্তু মাধ্যমের টাকায় যেতে চাইতে পারে যদি মাধ্যমটা বেশি ভালো হয়। এখন দেখো, তাহলে দেখো এর ভেতর দিয়ে আলোটা যাইতে পারে না, এই বিধে ছায়া পড়ছে। এখন আলোটা যদি এরকমের পাশ ঘেসে যদি চলে যাইতে পারতো, তাহলে তো লাইটটা নিচে যাইতেই পারছে, তখন কি ছায়াটা পড়তো? ছায়া পড়ে না, কারণ লাইটটি যাইতে পারে না। এই যে পাশ ঘেসে আলো চলে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি বলা হয়? অপবর্তন। এই অপবর্তনটা ঘটে যখন আলোক উৎস আর অবজেক্ট বা বস্তু এর দূরত্ব যখন কমে আসে। এর দূরত্ব যখন কমে আসে তখন কিছু আলোর পাশ দিয়ে চলে যায়, ফলে এরা ছায়া পড়ে না। যদি আলো না আসতে পারতো, প্রতিফলিত হয়ে যদি উপরে ব্যাক করতো, তাইলে এইখানটা অন্ধকার থাকতো, ফলে একটা ছায়া পড়তো। বুঝছি? এটা হলো অপবর্তন। আর উপরিপতনের ব্যাপারটা হচ্ছে, তোমরা মাঝে মাঝে স্কুলে বসে বা কোচিং এ বসে ওই যে আমরা পা রাখার যে তক্তাটা দেওয়া থাকে নিচে, ওই তক্তাটা মাঝে মাঝে কি আমরা এরকম করে ঝুলাই না, পা দিয়ে? নাকি না সবারই ভালো অভ্যাস তো নাই নাকি? এরকম অভ্যাস থাকে সবারই, আমরাও ওরকম করে করে 9-10 যখন ছিলাম আমরাও ওরকম করে করে করতাম। এখন হচ্ছে ওরকম তুমি করে ওইটাকে এরকম করে পুশ আপ করতেছো, তখন আসলে ব্যাপারটা কি? ওই ওইটাকে দলতেছে না তখন? দলতেছে মানে কি, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, হচ্ছে না একটা তরঙ্গ? বুঝছি? আচ্ছা এখন দেখো, তোমার পাশে বসা তোমার অন্য ফ্রেন্ডটাও এসে তোমার সাথে যোগ দিল, তখন কি হবে? দুইটা মিলে একসাথে একটু জোরে জোরে কাঁপবে না? আচ্ছা, তাহলে দেখো, ওখানে কি তোমার পায়ের কারণে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, আবার তোমার ফ্রেন্ড যে পাশে বসা তার পায়ের কারণে আর একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে। দুইটা তরঙ্গের মিলিত যে তরঙ্গটা, সেই তরঙ্গটার কারণে ওটা পূর্বের তুলনায় অনেক জোরে কাঁপতেছে। ফলে উপরিপতন হচ্ছে ওই জিনিসটা, যখন একটা তরঙ্গর সাথে অন্য তরঙ্গ এসে যখন একত্রিত হয়, তখন এই বিন্দুটাই বলা হয় যে তরঙ্গটা উপরিপতিত হয়েছে। এই বিন্দুটায় তরঙ্গটা উপরিপতিত হয়েছে, মানে একটা তরঙ্গের উপরে এসে অন্য তরঙ্গ পড়ছে। বুঝছি? তাহলে উপরিপতন হচ্ছে কি, একাধিক তরঙ্গ যখন একটার উপরে এসে অন্যটা পড়ে, তখন সেইটাকে বলা হয় তরঙ্গের উপরিপতন। ক্লিয়ার? আচ্ছা, একজন লোক যদি গান গায়, উদাহরণটা আমি একটু বলি। আচ্ছা, মাঝে মাঝেই আমরা বিভিন্ন রকমের ফ্রেন্ড সার্কেল যখন একত্রিত হই, তখন সবাই মিলে মাঝে মাঝে গান গাইলে, যে যেরকম পারে, যে কোনো একটা যে কোনো একটা খুব পরিচিত গান আমরা ধরি আর সবাই মিলে গাইতে থাকি। এখন একজন লোক যদি ওই গানটা গায় আর সবাই মিলে যদি গায়, কোন সময় সাউন্ড বেশি হয়? সবাই মিলে যখন গায়। তাহলে একজন লোক যখন গায়, তখন তার মুখ থেকে একটা মাত্র শব্দ তরঙ্গ তৈরি হয়। আর 10 জন লোক যখন একই গান গায়, 10 জন লোকের মুখ থেকে 10টা শব্দ তরঙ্গ তৈরি হয়। সেই 10টা শব্দ তরঙ্গ একত্রে গিয়ে উপরিপতিত হয়, ফলে অনেক জোরে সেই গানটা শোনা যায় বাইরে থেকে। বুঝছি আমরা এখন? উদাহরণ পাইছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের উপরিপতন। তাহলে শব্দের প্রতিফলন, প্রতিসরণ, উপরিপতন, অপবর্তন, আরো কিছু আছে ব্যতিচার, সমবর্তন, হ্যাঁ, বিচ্ছুরণ, এইগুলো ঘটে। ওইগুলো সম্পর্কে আমাদের আরো উপরের লেভেলে গিয়ে জানবো। আপাতত আমরা এই কয়টা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। 2 মার্কসের বৈশিষ্ট্য চলে আসতে পারে, 4টা বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য লেখা না। তাহলে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য পর্যন্ত আমরা জানলাম। আর হচ্ছে আমরা তাহলে পর্ব কোন পর্যন্ত? আমরা হচ্ছে পর্ব তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, তার পূর্ব পর্যন্ত আমরা একবার রিডিং করবো। তরঙ্গ সংশ্লিষ্ট, এই যে তরঙ্গের প্রকারভেদ কিন্তু তুমি পড়াইছি, এই চিত্র দেখবা না, শুধুমাত্র তুমি পড়ে যাবা। ঠিক আছে? তারপর কোনো সমস্যা হলে আমাকে বলবা। আর হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশির পূর্ব পর্যন্ত পারবা, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এর পূর্ব পর্যন্ত রিডিং করে আসবা। নেক্সট যেতে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট 7টা না যেন 8টা রাশি আছে, সবগুলোকে আমি লেখাই দেবো এবং হচ্ছে বুঝিয়ে দেবো, তারপরে আমাদের মোটামুটি তরঙ্গ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট চলে আসবে। ওকে। আর আমি যেগুলো লেখাই দিচ্ছি এগুলোকে অবশ্যই নোট খাতায় সুন্দর করে তুলবা, কারণ প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট বিধেই লেখাই দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। ওকে।